কত সুবিধা হবে। আমার নিম্নবিত্তের মানুষ যারা ওএমএসের ট্রাকে করে দাঁড়ায় আপনার 6 ঘন্টা 8 ঘন্টা পরে 2000 টাকার পণ্য কেনে, তাদের এই পণ্য কেনাটা কতটা সম্মানিত হবে। তাদেরকে ট্রাকে দাঁড়াতে হবে না, তারা একটা দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবে। অতএব সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরাদ্দ দিয়েছে, কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা এখানে দেখতে পাইনি। সরকার এখানে অনেকগুলো খাতে সংস্কার প্রস্তাব করেছে, যেমন তারা প্রফেসর ইউনূসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে 30 পৃথিবী, যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন, উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না, কোনো বায়ু দূষণ থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো গরিব মানুষ থাকবে না, এরকম একটা পৃথিবী উনি দেখেন। এরকম 30 ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন। বাজেটেও প্রধান অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু সেই 30 বাংলাদেশটা কিভাবে অর্জিত হবে, এই স্টেপটা, এই রোডম্যাপটা আমরা বাজেটে দেখতে পাইনি। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে ডিল করবার কথা বলা হয়েছে, কিন্তু প্রবৃদ্ধি আমরা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF অলরেডি বলেছে ইজ বিলো 4%, 3.97 ধরেন, এরকম একটা পার্সেন্টের কথা বলা হচ্ছে, যেটা আগামী বছর 4, 4.5, 5 পর্যন্ত উঠতে পারে। এবং এই ভারসাম্যটা কিভাবে করা হবে? সরকারের পরিকল্পনা ছিল যে এই মাসে তারা আপনার ইনফ্লেশন কমিয়ে 8% নিয়ে আসবে, কিন্তু এটা তারা পারে নাই। সরকারি হিসাবে এটা 9-এর উপরে এখন। তাহলে সেই জায়গাতে যে মনিটারি পলিসি যে চেঞ্জ করা দরকার এবং কোথায় কোথায় চেঞ্জ হবে তার কোনো গাইডলাইন আমরা এখানে দেখতে পাইনি। তো সেই জায়গাতে আমরা আশা করি যে অর্থ উপদেষ্টা যে আগামী দিনগুলো যেগুলো আসছে, সপ্তাহগুলো আসছে, এখানে তারা সেই গাইডলাইনটা তারা প্রকাশ করবেন। এরপরে হচ্ছে যে আমাদের বাজেটের যে আয় 5 লক্ষ কোটি টাকার উপরে মানে বলা হচ্ছে তারা আয় করবে। কিভাবে করবেন এটা? এই আয়ের লক্ষ্যমাত্রা তো আমরা গত দশক পর দশক দেখতে পাচ্ছি। আমার রেভিনিউ কালেকশন কখনোই 3,25,000 কোটি টাকা বেশি হয় নাই। তো সেইখানে আমার প্রবৃদ্ধিকে বলা হচ্ছে এটা 4% পেরোবে না। তো আমার যখন 6.5% প্রবৃদ্ধি ছিল, তখনও তো আমার আয় 3.5 লক্ষ কোটি টাকা হয় নাই। তাহলে আমার প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলা হচ্ছে, সবাই বলছে, সেখানে আমার আয়টা বাড়বে কোত্থেকে? তাহলে কি আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজগুলোতে যে প্রতি 1 লক্ষ টাকায় 30,000 টাকা ট্যাক্স দিতে হবে, আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে 30% করে কর দেবেন? কিন্তু এর মধ্য দিয়ে মধ্যবিত্তের মানে ব্রিদিং স্পেসটা কোথায়, দম নেওয়ার জায়গাটা কোথায়? এবং মধ্যবিত্তকে যে স্কুইজ করছেন এবং করে যাচ্ছেন, সেইটাকে আপনি সোশ্যাল সেফটি নেট, আমাদের যে কল্যাণ ভাতাগুলো আছে, সেই ভাতাগুলোতে মধ্যবিত্তকে আপনি ঢুকাতে পারছেন কিনা? এবং পারবার জন্য বারবার বলা হচ্ছে যে ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা যাদের আছে তাদেরকে আপনার করের বাইরে রাখেন। আমরা বারবার এই দাবিটা করেছি, তাহলে সেটা হচ্ছে বছরে 6 লাখ টাকার মতো আসে। কিন্তু সেই দাবির প্রেক্ষিতে দেখলাম মাত্র 3.5 লক্ষ টাকা যেটা ট্যাক্স থ্রেশহোল্ড ছিল, সেটাকে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তকে এই যে কল্যাণ ভাতা এবং জীবনটাকে আরামদায়ক করবার যে মানে ম্যাপ করা, সেই ম্যাপিংয়ের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি না। ব্যয়ের একটা বড় জায়গা যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি, আমাদের সবচেয়ে বড় ব্যয়ের জায়গা হচ্ছে আপনার বেতন ভাতা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বেতন আছে ধরেন 1 লক্ষ কোটি টাকার উপরে। তাহলে আপনি বলছেন যে ডিজিটালাইজেশন করা হচ্ছে এবং হবে প্রত্যেকটা জায়গাতে, তাহলে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও তো কমাইতে হবে। 1 কর্মকর্তা কর্মচারী দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলে আমরা বারবার বলেছি। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমার প্রায় 9-10 বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করতে হচ্ছে এই বিশাল রাষ্ট্রকে পরিচালনা করতে, যেটা আসলে কোনো প্রয়োজন নাই। সেখান থেকে যদি আপনি এটা 3 বিলিয়নে নিয়ে আসতে পারেন, 2 বিলিয়নে নিয়ে আসতে পারেন, তাহলে আমার এখান থেকে 5-7 বিলিয়ন ডলার খরচ সেভ করা সম্ভব। যেই খরচটা আপনি কৃষককে দিতে পারবেন, আমাদের জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবেন, জ্বালানি সম্পদ আহরণ, গ্যাস আহরণ, তেল আহরণের পিছনে আপনি খরচ করতে পারবেন, এবং দেশের যে কোটি কোটি দরিদ্র মানুষ আছে তাদের পিছনে আপনি খরচ করতে পারবেন। কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না। খরচের একটা বড় খাত হচ্ছে আপনার 1 লক্ষ কোটি টাকার উপরে 12-13 বিলিয়ন ডলার খরচ হবে ঋণ শোধ করতে, যেটা হচ্ছে আওয়ামী আমলের যে ঋণ, দেশি এবং বিদেশি 200 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত 10 মাসে তারা 12.5-13 বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে, এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে। এবং আগামী বাজেটে, এই প্রস্তাবিত বাজেটে আপনার গত বাজেট থেকে প্রায় 4.5-5 বিলিয়ন ডলার তারা ইতিমধ্যে সেভ করে ফেলেছে।
যে চলমান প্রজেক্টগুলো ছিল সেখান থেকে তারা খরচ কাট করেছে, খরচ বাঁচিয়েছে এবং দুর্নীতির পথগুলো দূর করেছে। সেখান থেকে তারা কিন্তু $4 বিলিয়ন ইতিমধ্যে সেভ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দিয়েছে, এবং যেটার কারণে তারা সামারে তেল গ্যাসের যে ফ্লো থাকার কথা, শিল্পাঞ্চলগুলোতে নিরবিচ্ছিন্নভাবে তেল গ্যাস দেওয়ার যে আয়োজন থাকার কথা, সেইটা তারা দিচ্ছে। আমাদের আর একটা বড় খরচের খাত হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেট, যেটাকে বলছি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে হচ্ছে বিধবা ভাতা, দুস্থ ভাতা, এরপরে এই যে শিশুদের, বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের যে উপবৃত্তি দেওয়া হচ্ছে, এই যে হরেক রকমের রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়। কিন্তু এই ভাতার ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবার পেনশনের টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পেনশনের টাকাটা সোশ্যাল সেফটি নেটে পড়তে পারে না। এটা তো আপনার কর্মচারীদের ন্যায্য টাকা, তারা যে টাকাটা তাদের বেতন থেকে ইনভেস্ট করেছে, রাষ্ট্রকে দিয়েছিল সেই টাকাটা। তো সেই টাকাটা আপনি কল্যাণ ভাতার ভিতরে কিভাবে নেন? তা আমরা বোধ করছি যে এটাকে অ্যামেন্ড করে এই টাকাটা হচ্ছে জেনুইন যারা টাকা পাওয়ার যোগ্য, দুস্থ মানুষ যারা আছে, গরিব মানুষ, তাদের পিছনে পরিকল্পিতভাবে খরচ করবার ব্যবস্থা করা দরকার। এরপরে হচ্ছে আমরা মনে করছি তথ্য উপাত্তের একটা সংশোধনীর ব্যাপারে আমরা বারবার বলছি যে বাজেটের যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বাজেটের যে সাইজ তৈরি করা হয়েছে, খরচের যে খাত, এটা প্রথাগত গত বছরগুলোতে যেভাবে চলে আসছে ফ্যাসিবাদী আমলের, এইটা কি সিম্পলি কিছু কারেকশন করে বর্তমান আমলারা, এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা মিলে রিভাইজ করে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে বলছি যে বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাটা সঠিক না, আমাদের প্রবৃদ্ধির যে শতাংশ সেটা সত্য না, আমরা যে বলছি আমাদের আমদানি রপ্তানির তথ্যগুলো সঠিক না, আমরা যে বলছি যে আমাদের রিজার্ভ কারেকশন করতে হবে, আমরা যে বলেছি যে আমাদের মাথাপিছু আয় যেটা দাবি করা হচ্ছে এটা সত্য না। কিন্তু এই যে এত এত মিথ্যাচারের তথ্য গোলমালে হয়ে আছে বাংলাদেশে গত 16-17 বছর থেকে, সেটাকে কারেকশন না করে, সেটাকে সংশোধন না করে কিসের ভিত্তিতে আমি একটা পরিকল্পনা করছি? কারণ আমি জানি না যে আমার কতটা মুখ আছে, কতজন মানুষকে আমাকে খাওয়াতে হবে। বলা হচ্ছে আমার নাকি 9 কোটি মেট্রিক টন আমাকে চাল আমদানি করতে হবে। কিসের ভিত্তিতে বলছেন? আপনি তো জানেন না আপনার জনসংখ্যা কি 17 কোটি, 21 কোটি না